একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আপনার বাসায় আশ্রিত আলফু আমারই লোক। আলফু তোমার লোক ছিল? পাস্ট টেন্স। আচ্ছা, ছেলেটা এখানে থেকে গেলে অসুবিধা কি ছিল? আলফু যাওয়ার সময় আমাকে বলে গেছে যে মিথিলার গয়নাগুলো ওই চুরি করেছিল। আর আমি হিরো, সরি, মানে মেইন কাস্ট। অবশ্য আমাকে ফ্যামিলির আরো অনেকেই এই ফিল্মে অভিনয় করবো না রে। হ্যাঁ, তা বেশ বেশ তো বানিয়ে ফেলো। প্রডিউসার মানে টাকা। ও আচ্ছা, ধরো যদি আমি প্রডিউসার হই। আর সকালে ওনার ডেড বডি পাওয়া গেছে বুড়িগঙ্গা সেতুর নিচে। পকেটে পাসপোর্ট ও টিকিট ছিল, সেখানে এ বাড়ির ঠিকানা লেখা ছিল। কিভাবে মারা গেল? মার্ডার। মার্ডার? মার্ডার? কি খবর? ওটা আলফুরি ডেড বডি। কি হয়েছিল ওর? একটা বাচ্চা ছেলের সঙ্গে কে এরকম? তদন্ত চলছে, এখনই কিছু বলা যাচ্ছে না। আমি যাবো ওর কাছে। যাবেই তো। এখন তো তোমাকে আর আমাকে আলফাজ চৌধুরীর ডেড বডি নিয়ে গ্রাম পর্যন্ত যেতে হবে। কি জবাব দেবো আমি তাকে? আর তোমাকে জবাব দিতে হবে না। এখন জবাব যা দেবার আলফু নিজেই দেবে। ও নিজেই ওর নিজের প্রশ্নের উত্তর। বড়দা ভাবি ফিরল না যে?
নানান রকম ফর্মালিটিস আছে তো, ওগুলি সারছে। আলফুকে কি এই বাড়িতে নিয়ে আসবে? আবার আব্বা আপনি একটু রেস্ট নেন, পড়ে যান, সারা রাত তো বাইরেই ছিল। আরে তোর মা কি সারা রাত কান্নাকাটি করেছে নাকি? এ বাড়ির সবাই তো রাতের বেলা কাঁদে, এ আর নতুন কি? বাবা, পুলিশ কি কিছু বলেছে? কে বা কারা আলুকে খুন করলো? আমরা সবাই আলফাজ চৌধুরীর মৃত্যুর জন্য দায়ী। ফয়েজ, পাণ্ডুলিপিটা মোটামুটি দাঁড় করালাম, 57টা কবিতা। কে পছন্দ করেছে জানিস? বলবো না, সারপ্রাইজ দেব। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলে ফেল। না, আগে তুমি পাণ্ডুলিপিটা রাখো। কেন, খুব জরুরি? হ্যাঁ, সিরিয়াস। বল। বাবা, রাসেল আর ফারজানা তো বাড়ি ছেড়ে চলে গেল। এদিকে আমার আর মিরানার বিয়েটাও অর্ধেক অর্ধেক হয়ে ঝুলে আছে। আমার মনে হয় এখন তোমার ইনিশিয়েটিভ নেওয়া দরকার। কেন, সব তো ঠিকঠাকই আছে। না, কিছুই ঠিক নেই আসলে। বাবা, তুমি কবিতা, বই এসব নিয়ে একটা ঘোরের মধ্যে আছো। না, ঘোর ঠিক না, তবে এক ধরনের উত্তেজনা তো আছেই। কারণ ওই প্রেস আর কালির গন্ধ, আর একদিক দিয়ে সাদা কাগজ ঢুকছে, অন্য দিক দিয়ে রঙিন বাহারি প্রচ্ছদ বেরিয়ে আসছে। এক ধরনের এক্সাইটমেন্ট তো আছেই, কিন্তু আমি বাস্তবতা ভুলে যাইনি। ভুলে যাওনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো তোমার ইনিশিয়েটিভ নেওয়া দরকার। হ্যাঁ, আমি না তোর ব্যাপারে ভেবেছি। শোন, মিরানাকে না বড় কোনো অনুষ্ঠান করে আনা সম্ভব হচ্ছে না। আমি হাকামের সাথে 2-1 দিনের মধ্যেই কথা বলবো। এই ছোটোখাটো একটা প্রোগ্রাম করে আমরা মিরানাকে বাড়িতে তুলে নিয়ে আসবো। আর রাসেল, ও যে এভাবে রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেল? আরে না রে না, হুট করে না। ও আজ না হয় কাল যেতই। সো আর্লি ইজ দ্য বেটার। এখন ওর বাসায় একটু ঘন ঘন যাতায়াত করলে ওর মনটা ভালো থাকবে। বাবা, একটা জিনিস কিন্তু ভুলে যেও না, রাসেল সবাইকে নিয়ে বড় হতে চেয়েছিল, বাড়ির সবাইকে নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু বাস্তবতা তো ভিন্ন। তোমার একটা ধারণাও ঠিক না, না আমার আর মিরানার বিষয়ে, না রাসেলের ব্যাপারে। তুমি কিছুই করবে না। আব্বা এসেছে? আলফুকে নিয়ে কখন আসবে রে? জানি না, তুই নিজে গিয়ে খোঁজ নিলেই পারিস। এভাবে কথা বলছিস কেন টুসি? আমার এমনিতেই মনটা ভালো নেই। তাতে আমার কিছু যায় আসে না। আশ্চর্য, তুই
সাথে এভাবে কথা বলছিস কেন? তোর সাথে এর চেয়ে ভালোভাবে কথা বলার কোনো কারণ আছে কি? আরে যা যা, আমি আর তোদের বাড়িতে আর বেশি দিন থাকছি না। কোথায় যাবি? শ্বশুর বাড়ি? হ্যাঁ, তাই তো যাব। যেটা পারবি না সেটা খামোখা বলিস না। টুসি, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর নিজের বাড়াবাড়িটা বুঝি তোর চোখে পড়ে না? কি করেছি আমি? কি করেছি আমি? হ্যাঁ, রাসেলের কথা বলেছি তো, বলবো, 100 বার বলবো। বল না, যা বল। একটা মাইক ভাড়া করে রাস্তা রাস্তা গিয়ে অ্যানাউন্স করতে, তোকে কে বাধা দিয়েছে? ছোট্ট সব ফালতু। এতদিন বাড়ির বাইরে ছিলি, ভালো ছিলি, তা না বাড়ির ভেতরে এসে কি একটা বিয়ে শাদী করে যত সব হাঙ্গামা। আরে এটা তো তোর সাত কপালে ভাগ্য যে ফয়েজ ভাইয়ের মতন ছেলে তোকে বিয়ে করেছে, তা নাহলে তোর মতো আমাকে কে বিয়ে করতো? টুসি, এক কাপ চা। সেই থেকে 10 বার বললাম এক কাপ চা দিতে, কি এমন হলো যে এক কাপ চা পাওয়া যাবে না? অসহ্য। রান্নাঘরে যাও, চা বানিয়ে খাও। কি? ঘরে বউ থাকতে আমি চা বানিয়ে খাবো নিজ হাতে? তুমি ভুল করছো। আমি তোমাকে মুক্তি দিয়েছি। স্বামী বউ এসব অধিকার খাটানোর জায়গায় আমি আর নেই। এত সোজা? তুমি চাইলেই এত সহজে আমি আমার অধিকার ছেড়ে দেবো? হ্যাঁ, ভেবেছ আমি তোমাকে তালাক দিয়ে দেব? না, তালাক দেব না। বছরের পর বছর আমি ঝুলিয়ে রাখবো। আইন আদালত দেখাচ্ছ? আমি এসব থোড়াই তোয়াক্কা করি। আমার ছুটি হয়ে গেছে, আমার উপর এসব আর খাটাবে না। তুমি আমাকে চেনো না। কত ধানে কত চাল, এবার তা টের পাবে। তুমিও টের পাবে, এ বাড়ির সবাই টের পাবে। তুমি কিছুই করতে পারবে না। পারতে যদি টুম্পার উপর আমার মায়া থাকতো। টুম্পার উপর থেকে আমার মন উঠে গেছে। যেদিন থেকে ওকে আমি মুক্তি দিয়েছি, সেদিন থেকে আমার সব হিসাব পাল্টে গেছে। বাহ, কবি বাপে কবি কন্যা। যে সকল রমণীরা স্বামীর মুখের উপর এইভাবে কথা বলে, তাদের গলা টিপে হত্যা করা উচিত। তুমি আমার গলা টিপে ধরবে আর আমি বসে বসে মেনে নেব, তাই মনে করো তুমি? কি করবে তুমি? যেহেতু তুমি আমার স্বামী না, আমি তোমাকে ছেড়ে দেব না। তার মানে তুমি আমাকে গলা টিপে হত্যা করবে? ও মাই গড, তুমি দেখি উন্মাদ হয়ে গেছো। উন্মাদ? হ্যাঁ, উন্মাদ। সেই জন্য তো বলছি তুমি আমার সাথে থেকো না। আমার কাছে তোমার আর চাওয়ার কিছু নেই। নেই মানে? যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে তালাক না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমার উপর আমার সব অধিকার আছে। প্রচুর অধিকার আছে তোমার। তাহলে দেখতে চাও কতটুকু অধিকার আছে? আজকে তোকে গলা টিপে মেরেই ফেলবো। আমার ধস্তিকে শাসন করা ধর্মীয় দায়িত্ব। জানোয়ারের বাচ্চা, আমার মেয়েকে ছাড়। সরি। বাবা, এসো ভেতরে এসো। শুনলাম তুমি নাকি কি একটা কথা বলার জন্য আমাকে খুঁজছো? আপনি বোধহয় রেস্ট নিচ্ছিলেন। না, রেস্টটা নেব না, অনেক কিছু গোটাতে হবে। তোমার যা কিছু বলার এখনই বলো। বাবা, আচ্ছা, ফয়েজের সঙ্গে কি তোমার যোগাযোগ আছে? ওকে আলফুর কথাটা জানিয়েছো? না, এখনো জানানো হয়নি। জানিয়ে দিল। আর শোনো, পরিস্থিতি যেমন দাঁড়াচ্ছে তাতে মনে হয় তোমার বিয়ের অনুষ্ঠানটা আমাকে এই মাসে সেরে ফেলতে হবে, প্রয়োজনে সংক্ষিপ্ত আকারে। বাবা,
বাবা, বিয়ে নিয়ে আমার কিছু কথা আছে। বিয়ের অনুষ্ঠান নাকি বিয়ে নিয়ে? অবশ্যই বিয়ে। তো বিয়েটা তো হয়েই গেছে, এখন শুধু অনুষ্ঠানটা বাকি। আমি বিয়েতে রাজি হয়েছিলাম আপনার কথা রাখতে শুধু। কি? আমি কোথাও আপনাকে ছোট হতে দেইনি বাবা। বাহ, চমৎকার। আমার মেয়ে তার বাবার মুখ রক্ষার্থে এত বড় আত্মত্যাগ করলো, অথচ আমি একদিন সেটা টেরই পেলাম না। আচ্ছা, তুই আমাকে ছোট দেখতে চাস না, শুধু কি এই কারণেই ফয়েজকে বিয়ে করেছিস? আমি আরও বাড়িতে যাব না বাবা। মিরানা, বিয়ে মানে কিন্তু শুধু বাড়ি বদল নয়। কিন্তু অমন একটা ফ্যামিলির সাথে থাকা যায় না তো বাবা। হ্যাঁ, আমার অবশ্য তোর বিয়ের আগে এটা ভাবা উচিত ছিল। তাহলে এখন আমি কি করব বাবা? এটা আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার যা কিছু করো, এখন আর আমি ছোট হতে ভয় পাই না। কিন্তু বাবা, আমি তো বাস দেখো, আমি আমার ছেলে মেয়েদেরকে স্বাধীনভাবে বড় হতে শিখিয়েছি, যাতে তারা সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাছাড়া আমি নিজেও এখন অনেক অশান্তিতে আছি। তুমি এখন যেতে পারো। মিরানা, নিজের জীবনটা নিয়ে তুমি অনেক এক্সপেরিমেন্ট করলে, এতটা না করলেও পারো। বাবা, বাবা, একটু পানিটা খেয়ে নাও। এখন কেমন লাগছে? একটু ভালো মা। চলো ঘুমোবে, ঘুমানোর পর দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো বিছানায় চলো। না না না, ওই ঘরে আর আমি যাব না। যে স্ত্রী স্বামীকে এইরকম অপমান করতে পারে, সে ঘরে আমাকে আর যেতে বলিস না মা। আমিও দেখে নেব। ঘুঘু দেখেছ? ঘুঘুর পাত দেখোনি? বাবা চিৎকার করো না প্লিজ, শান্ত হও। আর শান্ত হওয়া আর শান্তি? আমি ভেবেছিলাম তোর নানা একটা রিজনেবল লোক। কিসের কি, ওপরে পরে কবি আর ভেতরে শয়তানি। নানা ভাই কি করেছে? আরে বল, তুই তো ছিলি না। হার্ট অ্যাটাকে কি মানুষ অত জোরে ধমক দেয়? আর একটু হলেই তো। ধমক দিল কেন? ওই যে, আচ্ছা, স্বামী স্ত্রীতে তো মাঝে মাঝে একটু কথাবার্তা হয়, একটু ঝগড়াঝাটি হয়। তুই তুই একটা বুড়ো ভাম, তুই এই ঘরে ঢুকতে গেলি কেন? তোর ঢোকা উচিত হয়েছে। মার সাথে তোমার কি নিয়ে ঝগড়া লেগেছে বাবা? ওই যে কবিতার মতো করে কথা বলা, আমাকে জ্ঞান দেওয়া। এই এই, আমি কি তোর থেকে কম বুঝি নাকি? বাবা, এত অপমানের পরে তুমি এ বাড়িতে কেন আসো? আরে সেসব নিয়েই তো কথা হচ্ছিল। তোর মাকে বলছিলাম যে চলো আমরা নিজের একটা বাসা নিই, নিজেদের সংসার করি। আর কতদিন চাকরের মতো বাবা ভাইদের সংসারে তুমি খাটবে? না, শুনলো না। বলছে এখানেই নাকি তার জীবন শেষ হবে। তার উপর আমার সব অধিকার নাকি শেষ। কি সব উল্টো পাল্টা কথা। আমাকে বলেছে বাবা আমি নাকি তার মেয়ে না। আমার ইচ্ছে হলে আমি যেখানে খুশি সেখানে থাকতে পারি। দেখলি তোর মায়ের আক্কেল দেখলি? তুই একটা সমর্থ মেয়ে, আর বলছে যেদিকে দু চোখ যায় চলে যাও। হ্যাঁ, বলে কি? আমাকেও বলে তার সাথে নাকি আমার সম্পর্ক শেষ, সব অধিকার শেষ। হ্যাঁ, আরে শোন, এবারে সব বেয়াদব, সব সব বেয়াদব।
বাবা, মা আমার দিকে একবারের জন্য তাকায় না, এমনকি আমার সাথে কথাও বলে না। আমাকে নাকি মা ত্যাগ করেছে। এই তুই আবার কাঁদতে শুরু করলি কেন? এই ওই রকম মায়ের জন্য কেউ কাঁদে? মা এমন করা শুরু করলে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না বাবা। হ্যাঁ, তুই এখানে থাকবি না তো, আমরা আমাদের নিজেদের বাসায় চলে যাব। ও ও, ও। মীরা, তুমি? চলে এলাম। এসো এসো। বাবা, আপা, আর দেখে যাও কে এসেছে। তুমি এভাবে চলে এলে? আমি আরো আজ সকালে বাবার সঙ্গে কথা বলছিলাম তোমাকে নিয়ে আসা, প্রোগ্রাম ইত্যাদি বিষয় নিয়ে। তুমি আমাকে একটু ফোন করতে, আমি নিজে তোমাকে নিয়ে আসতাম। ফয়েজ, আমি আসলে এই কি মা, তুমি কেমন আছো মা? বাবা, ও তো একেবারে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চলে এসেছে। খুব ভালো করেছো মা। দারুণ একটা ঘটনা ঘটেছে। আমার বই বেরোতে যাচ্ছে, আজকালকের মধ্যেই পাণ্ডুলিপি জমা দেব। খুব ভালো সময় এসছো, তোমাকে দিয়ে আমি আমার পাণ্ডুলিপির প্রুফগুলো দেখাবো। বাবা, আমি হ্যাঁ তুমি, আমি জানি তুমিই পারবে। আমি হাতের কাজগুলো শেষ করি, তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমার ঘরে এসো, তোমাকে সব আমি বুঝিয়ে দেবো। বসো। বাসার সবাই কেমন আছে? তুমি আমার উপর এতটাই রাগ করে থাকলে যে একটা ফোন পর্যন্ত করলে না। আমি কতদিন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। বাসার সবাই আজ গ্রামে যাচ্ছে বিকেলে। কেন? আলফু মারা গেছে। হোয়াট? He was killed by someone unknown. Killed? Yes. ওর ডেড বডি নিয়ে আজকে সবাই গ্রামে যাচ্ছে। Oh my God! আমি তো এর কিছুই জানি না। আসলে আমাদের বাসার সবাই ভেবেছে যে আমি বোধহয় তোমাদের ব্যাপারটা জানিয়েছি। আমি জানতে পারলে তো আমি নিজেও যেতে পারতাম। আচ্ছা ফয়েজ, রাসেল কোথায়? ওর বউ ফারজানা, ও কোথায়? মানে আমার সত্যটাই তোমাকে বলা উচিত। ওরা এ বাড়ি ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় থাকবে বলে। থাকো সব, চলো ঘরে চলো। ফয়েজ, আমি থাকতে আসিনি। মানে? ইউএনের একটা প্রজেক্টে আমি কাজ পেয়েছি, বিদেশে চলে যাচ্ছি। আমাদের মনে হয় আর সংসারটা করা হলো না। আর কখনো ফিরবো কিনা তাও জানি না ফয়েজ। আসি।